সেনাপ্রধানের বাড়ি থেকে গ্রেফতারের পর নিজ মুখে কেঁদে কেঁদে সব স্বীকার করলেন ওসমান হাদির খুনি ফয়সাল। দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে এক অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসিয়াল বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও শুটার ফয়সাল করিম মাসুদকে। গ্রেফতারের পরপরই ডিবি হেফাজতে নেওয়া ফয়সাল কাঁদতে কাঁদতে নিজের মুখে স্বীকার করেছেন তিনি 12 ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় বসে থাকা ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছেন। এই স্বীকারোক্তি শুনে উপস্থিত কর্মকর্তাদেরও চোখে পানি চলে এসেছে। সেনাবাহিনী সূত্র জানায়, গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানের নির্দেশে বিশেষ অভিযান চালানো হয়। প্রায় 6 ঘন্টার টানা তল্লাশি অভিযানে বাসভবনের একটি গোপন কক্ষের আলমারির ভেতর লুকিয়ে থাকা অবস্থায় ফয়সালকে উদ্ধার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বিদেশি পিস্তল, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। অভিযানে সেনাবাহিনীর একটি বিশেষ টিমের সঙ্গে ছিল ডিবির উচ্চপদস্থ কর্মকর্তারাও। ফয়সালকে গ্রেফতারের পর তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তিনি ভেঙে পড়েন। চোখের পানি ফেলতে ফেলতে তিনি বলেন, আমি ওকে মেরেছি। ওসমান ভাইয়ের রিকশার পাশে এসে আমি গুলি চালাই। প্রথম গুলিটা মাথায় লাগে, তারপর আরেকটা। ও পড়ে যায়। আমি ভয়ে পালিয়ে যাই। আমাকে বলা হয়েছিল এটা করলে সব ঠিক হয়ে যাবে। আমি ভুল করেছি, আমি খুনি। তার কথা শেষ করতে করতে কান্নায় ভেঙে পড়েন ফয়সাল। উপস্থিত ডিবি কর্মকর্তারা জানান, তার এই স্বীকারোক্তি 164 ধারায় আদালতে রেকর্ড করা হয়েছে। ঘটনার পটভূমি স্মরণ করলে দেখা যায়, 12 ডিসেম্বর 2025-এ পুরানা পল্টনে রিকশায় যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান। পুলিশের প্রাথমিক তদন্তে ফয়সালকে প্রধান শুটার হিসেবে চিহ্নিত করা হয়। তার পটভূমি ছিল ছাত্রলীগের সাবেক নেতা, আদাবর থানা ছাত্রলীগের সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি। হত্যার কয়েক সপ্তাহ আগে ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় মাস্ক পরে তার সঙ্গে ছবি তোলা হয়, যা পরে সন্দেহের সৃষ্টি করে। হত্যার পর ফয়সাল ভারতে পালিয়ে যান বলে ধারণা করা হয়। ডিবি জানায়, মেঘালয় সীমান্ত দিয়ে সহযোগী আলমগীর শেখের সঙ্গে তিনি পালান। কিন্তু সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা যায়, তিনি গোপনে দেশে ফিরে সেনাপ্রধানের বাসভবনে আশ্রয় নিয়েছিলেন। কেন তিনি সেনাপ্রধানের বাসায় লুকিয়েছিলেন? তবে সূত্র বলছে, রাজনৈতিক প্রভাবশালী মহলের সহায়তায় তিনি লুকিয়েছিলেন। এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকরা বলছেন, অবশেষে ন্যায় বিচারের পথ খুলল। ওসমান ভাইয়ের রক্তের দাম এখন পাওয়া যাবে। অন্যদিকে ফয়সালের পরিবারের সদস্যরা এখনো নির্যাতনের অভিযোগ তুলছেন। ডিবির অতিরিক্ত কমিশনার এস নজরুল ইসলাম বলেন, ফয়সালের স্বীকারোক্তি মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা এখন হত্যার নির্দেশদাতা, অর্থের উৎস এবং অন্যান্য সহযোগীদের খুঁজছি। 17 জনের চার্জশিটে আরও নাম যুক্ত হতে পারে। ফয়সালের 53টি ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তদন্ত চলছে, যার মধ্যে কোটি কোটি টাকার চেক উদ্ধার হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বাসভবন থেকে এমন গ্রেফতারের ঘটনা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলছেন, এটা শুধু একটা খুনের মামলা নয়, এর পেছনে বড় রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। ফয়সালের কান্নামাখা স্বীকারোক্তি এখন ভিডিও আকারে ছড়িয়ে পড়ছে, যা জনমনে গভীর প্রভাব ফেলছে। ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ন্যায় বিচার চাই। ফয়সালের স্বীকারোক্তি প্রথম ধাপ। এখন পুরো চক্রকে আইনের আওতায় আনতে হবে। মামলাটি এখন আদালতে চলমান। ফয়সালকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সত্য উদ্ঘাটনের অপেক্ষায় এখন সবাই। সরকারের একটা অংশ বিশেষ প্রার্থীদের জেতাতে চেষ্টা করবে, জানালেন মির্জা আব্বাস। সরকারের একটি অংশ নির্বাচনে বিশেষ কিছু দলের প্রার্থীদের জয়ী করতে নানা ধরনের চেষ্টা চালাতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, কাউকে দোষ দিতে না চাইলেও বাস্তবতা হলো সরকারের একটি অংশ বিশেষ প্রার্থীকে জেতাতে চেষ্টা চালাতে পারে। এতে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার নাও হতে পারে। তবে দলের প্রার্থীদের মনোবল এতটাই শক্ত যে সব ধরনের চক্রান্ত মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে ইনশাআল্লাহ। আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারের প্রথম দিনে মালিবাগের শান্তিবাগ এলাকায় গণসংযোগে নেমে মির্জা আব্বাস সাংবাদিকদের এই কথা বলেন। নির্বাচন সুষ্ঠু হলে মির্জা আব্বাস জয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে বলেন, তিনি কখনোই নিরাশ হন না। অতীতের প্রতিটি সুষ্ঠু নির্বাচনে তিনি জয় পেয়েছেন। এবারও সুষ্ঠু নির্বাচন হলে আল্লাহর রহমতে জয় পাবেন। সরকারি প্রভাব বা সম্ভাব্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে মির্জা আব্বাস বলেন, চান্স অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে। একজন রাষ্ট্রের প্রধান যখন আগে ভাগে বলেন কে জিতবে, তার মানে চেষ্টা তদবির থাকার সম্ভাবনা থেকেই যায়।
আমার হাতে অনেক তথ্য আছে যা প্রকাশ করলে প্রমাণ করা যাবে, কিন্তু আমি এখনই সেগুলো বলছি না। সরকারি প্রভাব বা সম্ভাব্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে মির্জা আব্বাস বলেন, কেউ হয়তো ভাবতে পারেন যে তিনি ভয় পাচ্ছেন, তবে সত্য বলতে চান্স অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে। ঢাকা ৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেন, একজন রাষ্ট্রের প্রধান যখন আগে ভাগে বলেন কে জিতবে, তখন তার মানে থাকে যে চেষ্টা তদবির থাকার সম্ভাবনা আছে। তার কাছে এমন অনেক তথ্য আছে যা প্রকাশ করলে প্রমাণ করা যাবে যে সরকারের একটি বড় অংশ বিশেষ কিছু প্রার্থীকে জেতাতে কাজ করছে, তবে তিনি এই মুহূর্তে সেগুলো প্রকাশ করছে না। র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডে মামলা, ৩ জন গ্রেফতার। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে মামলা করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে র‍্যাব ৭-এর একজন উপসহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন জাহিদ, ইউনুস ও আরিফ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিনুল ইসলাম বাংলা নিউজকে বলেন, অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন এজাহারভুক্ত এবং একজন তদন্তে পাওয়া আসামি। সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র‍্যাবের উপসহকারী পরিচালক মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এই ঘটনায় র‍্যাবের আরো ৩ সদস্য এবং মনা নামের একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন। পুলিশ, র‍্যাব ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় বিএনপির একটি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুল সংখ্যক লোকজন জড়ো হয়। অন্যদিকে রুকন গ্রুপের অনুসারী ও র‍্যাবের সোর্স মনা র‍্যাবকে জানান, ওই অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকতে পারেন। এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা দপ্তর থেকে ৫০ জনের বেশি সদস্যের একটি দল সেখানে অভিযান চালাতে চায়। বেলা ৪:৩০টার দিকে অভিযান পরিচালনার সময় র‍্যাব সদস্যের ওপর হামলা চালানো হয়। এক পর্যায়ে র‍্যাবের ৪ সদস্য ও সোর্স মোনাকে আটকে ফেলা হয়। পরে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে নাউজুবিল্লাহ বললেন তারেক রহমান। সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় একটি রাজনৈতিক দলের কার্যকলাপের প্রসঙ্গ টেনে নাউজুবিল্লাহ বললেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১টার দিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় তিনি এই কথা বলেন। এর আগে আজ বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন। পরে মঞ্চের সামনে থাকা একজন ব্যক্তিকে মঞ্চে ডেকে নেন তারেক রহমান। এখানে সবাই মুসলমান উল্লেখ করে তারেক রহমান তার কাছে তিনি জানতে চান, এই দুনিয়া জান্নাত জাহান্নামের মালিক কে? জবাবে ওই ব্যক্তি বলেন, আল্লাহ। এরপর তারেক রহমান বলেন, যেখানে জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, সেখানে এরা দুনিয়াতেই এর লোভ দেখাচ্ছে। এ সময় তিনি প্রশ্ন রাখেন, যারা আপনাদের আগেই ঠকাচ্ছে তারা পরে কি করবে? বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে সিলেটে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উল্লেখ্য, গতকাল রাতে সিলেটে পা রাখেন তারেক রহমান, সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইনপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। সেখানে বেশ খানিকটা সময় অবস্থান করে রাত যাপন করেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে গেলেন তারেক রহমান।